শুরু করছি আজকের টপিক ইলেকট্রিক্যাল সার্কিট এন্ড নেটওয়ার্ক। আমরা আগের পার্টে আমরা আরএল আরসি আরএলসি সার্কিটের উপরে ফেজার ডায়াগ্রাম, পাওয়ার ফ্যাক্টর, তার ক্যালকুলেশন, আমরা এক্সপ্লেনেশন আমরা জেনে গেছি। তো আগের পার্টগুলো যারা দেখোনি অবশ্যই দেখে নেবে। তো আজকের এই টেবিলটা হচ্ছে আগের যে পার্টগুলো তার উপর বেশ করে একটা টেবিল বানানো হয়েছে। এই টেবিলটা খুব ইম্পর্টেন্ট। এই টেবিলটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে, খুব ইম্পর্টেন্ট টেবিল। এখান থেকে কিন্তু তোমরা ডিটেলসগুলো পেয়ে যাবে। যেমন আরএল সার্কিটের ক্ষেত্রে এই যে আরএল সার্কিট রয়েছে, আমরা যে আগে ক্যালকুলেশন করেছিলাম আরএল সার্কিটের ফেজার ডায়াগ্রাম কিন্তু এটা মনে রাখতে হবে। আরএল সার্কিটের ফেজার ডায়াগ্রাম কি, এক্সেলটা পজিটিভ সাইডে হয়, তো এটা হচ্ছে আরএল সার্কিটের ফেজার ডায়াগ্রাম। আর ইম্পিডেন্সটা হচ্ছে কি হবে, ইম্পিডেন্স জেড ইকুয়ালস টু রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস এক্সএল স্কোয়ার। আর কমপ্লেক্স ফর্মটা হয়ে যাবে আর প্লাস জে এক্সএল। যেটা এখানে প্লাস কেন হয়েছে, প্লাস হচ্ছে এটা হচ্ছে ওয়াই অ্যাক্সিস, পজিটিভ ওয়াই অ্যাক্সিস বরাবর রয়েছে, এক্সএলটা এখানে প্লাস হয়ে গেছে। আর পাওয়ার ফ্যাক্টরটা মনে রাখতে, পাওয়ার ফ্যাক্টরটা ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর হচ্ছে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর। এটা আরএল সার্কিটের ক্ষেত্রে। আরসি সার্কিটের ক্ষেত্রে একই রকম। আরসি সার্কিটের ক্ষেত্রে এটা হচ্ছে আরসি সার্কিটের ফেজার ডায়াগ্রাম। এক্সিটা নেগেটিভ ওয়াই অ্যাক্সিস বরাবর রয়েছে, এক্সিটা হচ্ছে নেগেটিভ ওয়াই অ্যাক্সিস বরাবর রয়েছে। আর ইম্পিডেন্সটা হয়ে যাবে এই এক্সএল এর জায়গায় এক্সি হয়ে যাবে, এটা হচ্ছে ইম্পিডেন্স। আর এখানে কমপ্লেক্স ফর্মটা হয়ে যাবে, কমপ্লেক্স ফর্মটা আর মাইনাস জে এক্সি, যেহেতু এক্সিটা হচ্ছে নেগেটিভ বরাবর রয়েছে। আর পাওয়ার ফ্যাক্টরটা হচ্ছে লিডিং পাওয়ার ফ্যাক্টর, কারণ এখানে আইটা কি করেছে, আইটা এখানে লিড করেছে। এই যে আইটা এখানে কি করেছে, আইটা উপরের দিকে আর ভিটা নিচের দিকে। এটা হচ্ছে আই, এটা হচ্ছে আই, আর এটা হচ্ছে ভি। এখানে কি হয়েছে, আইটা লিড করেছে, এই জন্য পাওয়ার ফ্যাক্টরটা হচ্ছে লিডিং পাওয়ার ফ্যাক্টর। এটার ক্ষেত্রে আইটা ল্যাগ করেছিল, এই জন্য এটাকে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর বলা হয়। এবার হচ্ছে আরএলসি সার্কিটের ক্ষেত্রে যে টেবিলটা রয়েছে, আরএলসি সার্কিটের ক্ষেত্রে আমরা এখানে অ্যাজিউম করে নিয়েছি কেস ওয়ানের ক্ষেত্রে এক্সএল গ্রেটার দেন এক্সি। তো এক্সএল গ্রেটার দেন যদি এক্সি হয়, তখন ট্রায়াঙ্গেলটা, ইম্পিডেন্স ট্রায়াঙ্গেলটা এটা হয়ে যায়, মনে রাখতে হবে। এই যে ইম্পিডেন্স রেজাল্টেন্টটা উপরের দিকে রয়েছে, আর ফর্মুলা কিন্তু এটা মনে রাখতে হবে। জেডের ক্ষেত্রে রুট ওভার অফ আর স্কোয়ার প্লাস এক্সএল মাইনাস এক্সির হোল স্কোয়ার। আর কমপ্লেক্স ফর্মটা হচ্ছে এক্সএল মাইনাস এক্সি, এটা হচ্ছে প্লাস জে। যেহেতু আমার এই পার্টটা রেজাল্টেন্টটা পজিটিভ ওয়াই অ্যাক্সিস বরাবর রয়েছে, সেই জন্য এখানে প্লাস হয়ে গেছে, মনে রাখতে হবে। আর যেহেতু আমার কি হয়েছে, এটা পজিটিভ, তাহলে কারেন্টটা আমার কি করেছে, কারেন্টটা লিড করেছে, কারেন্টটা ল্যাগ করেছে, ভিটা লিড করেছে। এটা হচ্ছে ভি, আর কারেন্টটা হচ্ছে এটা। এখানে কারেন্ট হচ্ছে আই বরাবর, এক্স অ্যাক্সিস বরাবর হচ্ছে আই, আর এই বরাবর হচ্ছে ভি। তো এটা যদি ভি হয়, তাহলে কারেন্টটা আমার কি করেছে, ল্যাগ করেছে, এই জন্য পাওয়ার ফ্যাক্টরটা হচ্ছে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর। তো মনে রাখতে হবে, যখন আরএলসি সার্কিটের টোটাল এই কন্ডিশনটা থেকেই মনে রাখতে হবে যে এই কন্ডিশনটা যখনই অ্যারাইজ করবে এক্সএল গ্রেটার দেন এক্সি, তখনই কিন্তু পাওয়ার ফ্যাক্টরটা হচ্ছে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর। আর যখনই হচ্ছে এক্সি গ্রেটার দেন এক্সএল, তখন পাওয়ার ফ্যাক্টরটাকে বলা হয় লিডিং পাওয়ার ফ্যাক্টর। এইভাবে কিন্তু মনে রাখতে পারো, এইভাবে মনে রাখা যেতে পারে। আর যখনই এক্সি গ্রেটার দেন এক্সএল হয়ে যাবে, তখন কিন্তু এখানে নেগেটিভ হয়ে যায়, কারণ এক্সিটা বড়। এক্সিটা যদি বড় হয়, তাহলে রেজাল্টেন্টটা কি হবে, নেগেটিভ ওয়াই অ্যাক্সিস বরাবর হবে। এক্সিটা নেগেটিভ ওয়াই অ্যাক্সিস বরাবর যদি হয়, তাহলে কিন্তু এখানে কি হয়ে গেছে, এখানে হচ্ছে নেগেটিভ চলে আসবে। আর এখানে এক্সএল গ্রেটার দেন এক্সি, তাহলে রেজাল্টেন্টটা কি ছিল, পজিটিভ ওয়াই অ্যাক্সিস বরাবর ছিল, এই জন্য এখানে প্লাস চলে এসছে। তো মনে রাখতে হবে এইভাবে। আর এটা হচ্ছে ফর্মুলা। এবার নেক্সট কন্ডিশন কি রয়েছে, নেক্সট কন্ডিশন হচ্ছে এক্সএল ইকুয়ালস টু এক্সি। একই রকম, এক্সি ইকুয়ালস টু এক্সএল অথবা এক্সএল ইকুয়ালস টু এক্সি যদি হয়, তো এটা মানে এই দুটো যদি ইকুয়াল হয়, তাহলে এটা কি হয়ে যাবে, ক্যান্সেল হয়ে যাবে। একটা আরেকটাকে কি করছে, নিউট্রালাইজ করে দিচ্ছে। তো জেড ইকুয়ালস টু আর চলে এসছে। জেড ইকুয়ালস টু আর কেন চলে আসবে, কারণ এই পার্টটা যদি জিরো হয়ে যায়, এক্সি মাইনাস এক্সএল এর ডিফারেন্সটা যদি জিরো হয়ে যায়, তাহলে পড়ে থাকবে আর স্কোয়ার। তাহলে আর স্কোয়ারের রুট ইকুয়ালস টু আরই হয়ে যাবে, তাহলে ইকুয়ালস টু জেড আর। তাহলে ইম্পিডেন্সটা হচ্ছে জেড আর পাওয়ার ফ্যাক্টরটা হয়ে যাবে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর। কেন ইউনিটি পাওয়ার ফ্যাক্টর, কারণ হচ্ছে এখানে এই ক্ষেত্রে এটা যদি আই হয়, আর তাহলে রেজিস্ট্যান্সটাও কি রয়েছে, একই ফেজে রয়েছে। আই আর রেজিস্ট্যান্স, কারেন্ট আর রেজিস্ট্যান্স একই ফেজে রয়েছে। মানে কি, এখানে কোনো ফেজ অ্যাঙ্গেল নেই। যেমন এখানে আমরা ফেজ অ্যাঙ্গেল দেখতে পাচ্ছি, সেই জন্য হচ্ছে ল্যাগিং লিডিং হয়েছে। আর এখানে কোনো ফেজ অ্যাঙ্গেল নেই, মানে হচ্ছে ইউনিটি পাওয়ার ফ্যাক্টর। তো এই টেবিলটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই টেবিলটা মনে রাখতে হবে। এই টেবিলটা মনে রাখতে পারলে তোমরা কিন্তু তোমাদের আরএল আরসি আরএলসি সার্কিটের উপরে কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। খুব ইম্পর্টেন্ট একটা টেবিল।
চলে আসছি পরের পার্টে। এখানে একটা পাওয়ার ট্রায়াঙ্গেলের উপর বেস করে এই যে ফর্মুলাটা, এটা খুব ইম্পর্টেন্ট। অ্যাক্টিভ পাওয়ারের ফর্মুলা তোমরা অলরেডি জানো, ভিআই কস থিটা। তো ইউনিটগুলো মনে রাখতে হবে, ওয়াট, কিলোওয়াট, মেগাওয়াট, গিগাওয়াট। তো ইউনিটগুলো কিন্তু মনে রাখতে হবে। রিঅ্যাক্টিভ পাওয়ারের ফর্মুলা হচ্ছে কিউ ইকুয়ালস টু ভিআই সাইন থিটা। রিঅ্যাক্টিভ পাওয়ারের ফর্মুলা হচ্ছে মনে রাখতে হবে যে পাওয়ার হচ্ছে তিন রকমের হয়, অ্যাক্টিভ পাওয়ার, রিঅ্যাক্টিভ পাওয়ার হচ্ছে অ্যাফারেন্ট পাওয়ার। প্রত্যেকটা ইউনিট কিন্তু ডিফারেন্ট। এটা হচ্ছে ভিএআর, কেভিএআর, এমভিএআর। ভিএআর মানে ভোল্ট অ্যাম্পিয়ার রিঅ্যাক্টিভ, কিলো ভোল্ট অ্যাম্পিয়ার রিঅ্যাক্টিভ, মেগা ভোল্ট অ্যাম্পিয়ার রিঅ্যাক্টিভ। আর অ্যাপারেন্ট পাওয়ারটা হচ্ছে ভি ইন্টু আই। ভি ইন্টু আইটা হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার। ভি ইন্টু আই মানে হচ্ছে ভি মানে ভোল্ট, এ ফর অ্যাম্পিয়ার, তাহলে ভোল্ট অ্যাম্পিয়ার, কিলো ভোল্ট অ্যাম্পিয়ার, মেগা ভোল্ট অ্যাম্পিয়ার। তো এই টেবিলটাও কিন্তু মনে রাখতে হবে, এই টেবিলটা খুব ইম্পর্টেন্ট টেবিল। পরের পার্টি চলে আসছি। অ্যাক্টিভ পাওয়ার। অ্যাক্টিভ পাওয়ারটা কি? অ্যাক্টিভ পাওয়ার, দ্য পাওয়ার কনজিউমড বাই অ্যান এসি সার্কিট ইজ কল্ড দ্য অ্যাক্টিভ পাওয়ার। মানে এসি সার্কিটে যে পাওয়ারটা কনজিউম হয়, টোটাল পাওয়ারটা যে কনজিউম হয়, সেই পাওয়ারটাকে বলা হয় অ্যাক্টিভ পাওয়ার। আর রিঅ্যাক্টিভ পাওয়ার কি বলা হয়? পাওয়ার টেকেন বাই পিওর ইন্ডাক্টর অ্যান্ড ক্যাপাসিটর অফ এন এসি সার্কিট ইজ নোন অ্যাজ রিঅ্যাক্টিভ পাওয়ার। তো তাহলে কি অ্যাক্টিভ পাওয়ারটা কি হয়? রেজিস্ট্যান্স প্রপার্টির জন্য আমরা কি পাই? অ্যাক্টিভ প্রপার্টিটা পাই, রেজিস্ট্যান্স, সরি এটা হচ্ছে রেজিস্ট্যান্স প্রপার্টির জন্য কি হয়? রেজিস্ট্যান্স প্রপার্টির জন্য হচ্ছে অ্যাক্টিভ পাওয়ারটা হয়। আর পিওর ইন্ডাক্টর অথবা ক্যাপাসিটরের জন্য হচ্ছে রিঅ্যাক্টিভ পাওয়ারটা হয়। রিঅ্যাক্টিভ পাওয়ার কার জন্য হয়? এই যে পিওর ইন্ডাক্টর অথবা ক্যাপাসিটরের জন্য। এরা যে পাওয়ারটা কনজিউম করে, এরা কনজিউম করে না, এরা পাওয়ারটা নেয় আবার দিয়ে দেয়। এরা হচ্ছে, যেহেতু এসি সার্কিটের ক্ষেত্রে কি হয়, এসি সার্কিটের একটা হাফ সাইকেলে এরা যে পাওয়ারটা নেবে, পরের হাফ সাইকেলে সেই পাওয়ারটা এরা রিটার্ন করে দেবে, পরের হাফ সাইকেলে একই রকম রিটার্ন করে দেয়। তো এরা কনজিউম করে না, এরা একটা ফিল্ড ক্রিয়েট করে, বোঝা গেছে? এটা একটা ফিল্ড ক্রিয়েট করবে। আর হচ্ছে রেজিস্ট্যান্স কি করছে? রেজিস্ট্যান্স কারেন্টটাকে কি কনজিউম করছে, পাওয়ারটাকে কনজিউম করে একটা ইলেকট্রিক্যাল এনার্জিটাকে, হিট এনার্জি, ইলেকট্রিক্যাল এনার্জিটাকে মেকানিক্যাল এনার্জিতে কনভার্ট করছে। তো অ্যাক্টিভ পাওয়ারটা হচ্ছে কনজিউম হয়, রিঅ্যাক্টিভ পাওয়ারটা কনজিউম হয় না। রিঅ্যাক্টিভ পাওয়ারটা কি হয়? এরা যে পাওয়ারটা নেয় একটা হাফ সাইকেলে, পরের হাফ সাইকেলে সেই পাওয়ারটা রিটার্ন করে দেয়, বোঝা গেছে? ইট মে বি নোটেড দ্যাট দ্য পিওর ইন্ডাক্টর অ্যান্ড ক্যাপাসিটর কনজিউমস নো পাওয়ার। এই যে লাইনটা মনে রাখতে হবে, অল দ্য পাওয়ার রিসিভড ফ্রম দ্য সোর্স ইন হাফ সাইকেল অ্যান্ড রিটার্ন টু দ্য সোর্স ইন দ্য নেক্সট হাফ সাইকেল। হাফ সাইকেলে কিন্তু রিটার্ন করে দেয়। নেক্সট হচ্ছে অ্যাপারেন্ট পাওয়ার। দ্য রিজাল্টেন্ট অফ অ্যাক্টিভ অ্যান্ড রিঅ্যাক্টিভ পাওয়ার ইজ নোন অ্যাজ অ্যাপারেন্ট পাওয়ার। অ্যাপারেন্ট পাওয়ারটা কি? অ্যাক্টিভ অ্যান্ড রিঅ্যাক্টিভ পাওয়ারের রেজাল্টেন্টটাকে বলা হয় অ্যাপারেন্ট পাওয়ার। মনে রাখতে হবে। তো নেক্সট আমরা যে টপিকটা আসি, খুব ইম্পর্টেন্ট একটা টপিক। আমরা এতক্ষণ ধরে আমরা যেটা জানলাম সেটা হচ্ছে আরসি সার্কিটের উপরে। এবার আরএলসি, প্যারালাল সার্কিট, সিরিজ সার্কিট। এতক্ষণ ধরে আমরা সিরিজ সার্কিট দেখেছিলাম, সিরিজ সার্কিটের ট্রায়াঙ্গেল, পাওয়ার ফ্যাক্টর, ফেজার ডায়াগ্রাম দেখলাম। এখন আমরা দেখব হচ্ছে প্যারালাল সার্কিট। তো প্যারালাল সার্কিট কিন্তু বিভিন্ন রকমের হয়। প্যারালাল সার্কিট যেমন হচ্ছে আরএল, এই যে এটা একটা কমন, আমি স্ট্যান্ডার্ড একটা সার্কিট আমি ড্র করেছি। এখানে ব্রাঞ্চ 1 ব্রাঞ্চ 2 রয়েছে, R1 এটা হচ্ছে R2, এখানে L, এখানে C রয়েছে। এখানে আমি চাইলে এখানে আমার একটা রেজিস্ট্যান্স রয়েছে, আর নিচে আমার কি রয়েছে? একটা রেজিস্ট্যান্স, একটা হচ্ছে বিভিন্ন রকম কম্বিনেশন হতে পারে। তো প্যারালাল সার্কিটের বিভিন্ন রকম কম্বিনেশন হতে পারে। তো যে কোনো একটা কম্বিনেশন দিয়ে আমাদের কিন্তু কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে। যে কোনো একটা এই কম্বিনেশনটা দিয়ে আমরা কনসেপ্টটা ক্লিয়ার করব। এবার প্রবলেমে তোমাদের কিন্তু বিভিন্ন রকম থাকতে পারে। উপরে আমার রেজিস্ট্যান্স নেই, অনলি ইন্ডাক্টর রয়েছে, নিচের ব্রাঞ্চে রেজিস্ট্যান্স রয়েছে, ইন্ডাক্টর রয়েছে, বা উপরের ব্রাঞ্চে আরএলসি রয়েছে, নিচের ব্রাঞ্চে রেজিস্ট্যান্স রয়েছে। তো বিভিন্ন রকমের কম্বিনেশন হতে পারে। তো কনসেপ্ট কিন্তু একই রকম, সেম কনসেপ্ট দিয়ে আমরা কিন্তু প্রবলেমগুলো সলভ করব, তাহলে কিন্তু হয়ে যাবে। তো এখানে ব্রাঞ্চ 1 আমরা কনসিডার করে নিয়েছি। ব্রাঞ্চ 1 এর ক্ষেত্রে এই যে ব্রাঞ্চ 1 কনসিডার করা হয়েছে। ব্রাঞ্চ 1 এর ক্ষেত্রে Z1 ইকুয়ালস টু আমরা কি জানি? Z1 ইকুয়ালস টু, আমরা সার্কিটটা যদি একটু বের করে নিই, সার্কিটটা এই যে Z1 ইকুয়ালস টু কি রয়েছে? Z1 ইকুয়ালস টু, এটার ক্ষেত্রে আমরা কি লিখতে পারি? Z1 ইকুয়ালস টু R1 প্লাস JXL1। এক্সেল এল এর ক্ষেত্রে কি হয়? পজিটিভ হয়। তো এখানে এক্সেলটা পজিটিভ রয়েছে, ইনকমপ্লেক্স ফর্মে লেখা হয়েছে। আর এটা এক্সিটা নেগেটিভ হয়, এই জন্য হচ্ছে এখানে। তাহলে এর সাথে সাথে কি করা হয়েছে? আচ্ছা, ব্রাঞ্চ 1 এর ক্ষেত্রে, এবি ব্রাঞ্চের ক্ষেত্রে আমরা ক্যালকুলেশন করছি। এবি ব্রাঞ্চের ক্ষেত্রে আমরা কমপ্লেক্স ফর্মটা লিখে নিলাম। তাহলে এটা হচ্ছে পোলার ফর্ম। আমরা একদম শুরুতে পোলার ফর্ম দেখিয়েছিলাম যে পোলার ফর্মটা কি হয়, এর ম্যাগনিটিউড, তার সাথে সাথে অ্যাঙ্গেলটা θ1 ধরে নিচ্ছি পোলার ফর্ম। আর θ1 ইকুয়ালস টু কি লেখা যাবে? এক্সেল tan ইনভার্স এক্সেল বাই R1।
এক্সএল বাই আর ওয়ান। তো এটার পোলার ফর্মটা আমরা পেয়ে গেলাম। পোলার ফর্ম যদি পেয়ে যাই তাহলে আমরা এখান থেকে কি পেয়ে যাব, তাহলে আই ওয়ান ইকুয়ালস টু কি ভি বাই জেড ওয়ান। তা ভি বাই জেড ওয়ান, তো জেড ওয়ানের এখানে কিন্তু অ্যাঙ্গেল মনে রাখতে হবে, অ্যাঙ্গেল ছাড়া কিন্তু প্রবলেমটা সলভ করা যাবে না। তো এখানে ভি, তাহলে যখনই তাহলে প্যারালাল সার্কিটের কনসেপ্ট চলে আসবে তখন কিন্তু আমরা পোলার ফর্মে কিন্তু বের করতে হবে, না হলে কিন্তু এটা সলভ করা যাবে না। কারণ অ্যাঙ্গেল এসি মানে হচ্ছে অ্যাঙ্গেল কনসিডার করা হয়, আর অ্যাঙ্গেল মানে হচ্ছে পোলার ফর্মে, এই জন্য পোলার ফর্মে দেখানো হয়েছে। পরের ব্রাঞ্চটা চলে আসছি আমরা। এই ব্রাঞ্চের ক্ষেত্রে আমরা এবি ব্রাঞ্চের ক্ষেত্রে আমরা ক্যালকুলেশন করে নিলাম এবি ব্রাঞ্চ। তো এই পরের ব্রাঞ্চটা আমরা দেখে নিচ্ছি। পরের ব্রাঞ্চে সিডি ব্রাঞ্চে কি রয়েছে, R2 রয়েছে আর সি রয়েছে। সিডি ব্রাঞ্চের ক্ষেত্রে কি রয়েছে, তো সিডি ব্রাঞ্চের ক্যালকুলেশনটা আমরা দেখে নেব। সিডি ব্রাঞ্চের ক্যালকুলেশনে কি রয়েছে, এটা হচ্ছে সিডি ব্রাঞ্চের ক্যালকুলেশন। এই যে R2 মাইনাস জে এক্সি, যেহেতু এক্সি ছিল কমপ্লেক্স ফর্মটা, এটা হচ্ছে কমপ্লেক্স ফর্ম, আর পোলার ফর্মটা হয়ে যাবে √/r² প্লাস এক্সি স্কোয়ার θ2। অ্যাঙ্গেলটাকে আমরা θ2 ধরে নিচ্ছি, আর θ2 ইকুয়ালস টু কি হবে, tan ইনভার্স এক্সি মাইনাস এক্সি বাই আর। তো যেহেতু এখানে মাইনাস রয়েছে, এখানে মাইনাসটা নিতে হবে, ঠিক আছে। যেহেতু এখানে মাইনাস রয়েছে, এই মাইনাসটা কিন্তু নিতে হবে, তাহলে মাইনাস এক্সি বাই R2। তাহলে এর ক্ষেত্রে কি I2টা কি হয়ে যাবে, I2 আমরা নর্মালি কি জানি ভি বাই জেড টু। আর কি বললাম যে যেহেতু প্যারালাল সার্কিট, এখানে Z2 এর ক্ষেত্রে পোলার ফর্মে নিতে হবে। এটা হচ্ছে Z2, অ্যাঙ্গেলটা হচ্ছে θ2 আমরা ধরে নিয়েছি, এই যে θ2 ধরা হয়েছে, θ2। তাহলে এখানে অ্যাঙ্গেলটা নেগেটিভ চলে এসেছে। নেগেটিভ কেন, কারণ হচ্ছে এই যে এটা নেগেটিভ, মানে θ2টা নেগেটিভ, এই জন্য এখানে নেগেটিভ মেনশন করা হয়েছে। যখন প্রবলেমগুলো করবে তখন কিন্তু কনসেপ্টগুলো আরও ক্লিয়ার হয়ে যাবে। তো টোটাল কারেন্টটা কি চলে এসে, টোটাল কারেন্ট আমরা কি পেয়েছিলাম, উপরে I1 পেয়েছিলাম আর এটা হচ্ছে I2। তাহলে টোটাল কারেন্ট I1 প্লাস I2 উইথ পোলার অ্যাঙ্গেল দিয়ে কিন্তু করতে হবে। এই যে পোলার অ্যাঙ্গেল, আর পোলার অ্যাঙ্গেলে থাকলে সেটাকে কমপ্লেক্সে ইজিলি কনভার্ট করা যায়। এই যে পোলার অ্যাঙ্গেলে থাকলে কমপ্লেক্সে কনভার্ট করা যায়। তাহলে এই I1 এর ক্ষেত্রে কমপ্লেক্সটা কি হবে, cos θ1 প্লাস জে সাইন θ1, আর I2 এর ক্ষেত্রে I2 ইন্টু cos θ2 মাইনাস, এই মাইনাসটার জন্য এখানে মাইনাস চলে এসছে, মাইনাস এই যে ফর্মুলাটা, এটা খুব ইম্পর্টেন্ট। আমরা কি বলেছিলাম, পোলার ফর্ম। তার মানে কি হচ্ছে, প্রবলেমে তোমাদের কিন্তু কি থাকবে, প্রবলেমে সাপোজ ধরো এখানে দেওয়া থাকবে I1 ইকুয়ালস টু সাপোজ ধরো I1 10 মাইনাস 30 ডিগ্রি রয়েছে, একটা 30 ডিগ্রি রয়েছে, তারপরে I2 কি রয়েছে, বা এরকম দেওয়া থাকতে পারে, না হলে এগুলো হচ্ছে বেরোতে পারে 8 প্লাস 45 ডিগ্রি। তাহলে এগুলোকে তাহলে কি করবে, I1 আর I2কে কীভাবে যোগ করা যাবে, এইভাবে পোলার ফর্মে তো যোগ করা যায় না। তাহলে এগুলোকে কি করতে হবে, কমপ্লেক্সে কনভার্ট করতে হবে। তাহলে এটাকে কমপ্লেক্স ফর্মে লিখলে এটা হবে, এটাকে কমপ্লেক্স ফর্মে লিখলে এটা হবে। তাহলে এখানে কমপ্লেক্স ফর্মে যোগ করার পর আমরা রিয়াল পার্ট অ্যাড করব, এটাকে আরও ক্যালকুলেশন করে বের করতে হবে, একদম সিম্পল। বা আইটা যখন মাল্টিপ্লাই করে দেবে, এটা I2 যখন মাল্টিপ্লাই করে নেওয়া যাবে, এখানে রিয়াল পার্ট বেরিয়ে চলে আসবে আর ইমাজিনারি পার্ট বেরিয়ে চলে আসবে। তো রিয়াল পার্ট একদিকে, ইমাজিনারি পার্ট একদিকে, তো সেখান থেকে আবার ম্যাগনিটিউড বের করতে হবে এইভাবে। এই যে কমপ্লেক্স ফর্ম যখনই চলে আসবে তখনই তো আমরা ম্যাগনিটিউডটা পেয়ে যাব। তো ম্যাগনিটিউডটা বের করার পরে আবার পোলার ফর্মের অ্যাঙ্গেলটা বের করতে হবে, যে I এর অ্যাঙ্গেলটা তখন কি হবে, কারণ I1 আর I2 এর অ্যাঙ্গেল আমার এটা ছিল তখন, তারপরে যখন এর ম্যাগনিটিউডটা বের করবো তখন এর অ্যাঙ্গেলটা কত হবে সেটাও কিন্তু বের করতে হবে। প্রবলেমগুলো করলে ক্লিয়ার হয়ে যাবে। তো এটা এক ধরনের প্রসেস। আরেকটা প্রসেস রয়েছে অ্যাডমিটেন্স মেথডে রয়েছে। অ্যাডমিটেন্স মেথড মানে হচ্ছে, খুব ইম্পর্টেন্ট মনে রাখতে হবে, অ্যাডমিটেন্স মেথডে এই যে টার্মটা অ্যাডমিটেন্স মানে হচ্ছে, অ্যাডমিটেন্স ইজ দ্য রেসিপ্রোকাল অফ ইমপিডেন্স, মানে হচ্ছে অ্যাডমিটেন্সটাকে Y দিয়ে ডিনোট করা হয়, ইমপিডেন্সটা আমরা Z জানি, তাহলে 1/Z-টাকে বলা হয় অ্যাডমিটেন্স। আর ইউনিটটা উল্টে যাবে, ইউনিটটা কি হয়ে যাবে, মো হয়ে যাবে। জেডের ইউনিট ছিল ওহম, তাহলে এর ইউনিটটা হচ্ছে মো। আর এটাকে বলা হয় অ্যাডমিটেন্স, খুব ইম্পর্টেন্ট একটা টার্ম মনে রাখতে হয়। ইমপিডেন্সের রেসিপ্রোকাল বা অপোজিট হচ্ছে অ্যাডমিটেন্স। তো এখানে এটা যদি অ্যাডমিটেন্স হয়ে যায় তাহলে Y ইকুয়ালস টু V/I হয়ে যাবে, Y ইকুয়ালস টু V/I হয়ে যাবে। এটা উল্টে যাবে, কেন উল্টে যাবে, কারণ আমরা কি জানি, Z ইকুয়ালস টু আমরা কি জেনেছিলাম, Z ইকুয়ালস টু V/I। আগের যে আমরা ফর্মুলাটা ছিল I ইকুয়ালস টু V/Z, মানে Z ইকুয়ালস টু V/I, তাহলে 1/Z ইকুয়ালস টু তাহলে I/V হয়ে গেছে। তাহলে I/V, তাহলে I ইকুয়ালস টু Y ইন্টু V। তো অ্যাডমিটেন্সের ক্ষেত্রে কারেন্ট যখন আমরা বের করব, অ্যাডমিটেন্স মেথডে যখন কারেন্ট বের করতে হয় না, তখন হচ্ছে অ্যাডমিটেন্সটা যদি পেয়ে যাই আর যদি ভোল্টেজটা পেয়ে যাই তাহলে কিন্তু কারেন্টটা পেয়ে যাবো। এখানে কিন্তু
এইভাবে এটা হচ্ছে অ্যাডমিটেন্সের কারেন্টের ফর্মুলা। অ্যাডমিটেন্সের কারেন্টের ফর্মুলা হচ্ছে এটা। আর ইম্পিডেন্সের কারেন্টের ফর্মুলা কি ছিল? ইম্পিডেন্সের কারেন্টের ফর্মুলা ছিল I ইকুয়ালস টু ভি বাই জেড। ইম্পিডেন্স মেথডে কারেন্টের ফর্মুলা কি ছিল? I ইকুয়ালস টু ভি বাই জেড। কিন্তু অ্যাডমিটেন্স মেথডে কারেন্টের ফর্মুলা হচ্ছে I ইকুয়ালস টু ওয়াই ইন্টু ভি। ওয়াই ইন্টু ভি, তার মানে আমরা যদি অ্যাডমিটেন্স ক্যালকুলেশন করতে পারি আর ভিটা তো দেওয়া রয়েছে, ভি এর সাথে অ্যাডমিটেন্সটা মাল্টিপ্লাই করলে কিন্তু কারেন্টটা আমরা পেয়ে যাব। তো এইভাবে কিন্তু বের করতে হয় অ্যাডমিটেন্স মেথডে। তো অ্যাডমিটেন্স এখানে ইউনিট ইজ মো অর সিমেন্স বলা হয়ে থাকে। অ্যাডমিটেন্সের ইউনিটটাকে মো বলা হয়ে থাকে অথবা সিমেন্স এস দিয়েও ডিনোট করা হয়। আর এখানে আমরা কি জানি? এটা তো আমরা জানি জেড ইকুয়ালস টু রুট ওভার আর স্কোয়ার প্লাস এক্সেল স্কোয়ার। যদি আমরা আরএল সার্কিট কনসিডার করে নিই তাহলে এর ফেজের ডায়াগ্রাম হচ্ছে এটা। এই যে এটার ফেজের ডায়াগ্রাম, এটা ইম্পিডেন্স ট্রায়াঙ্গেলটা যদি ড্র করি, আরটা হচ্ছে ভূমি, এক্সেলটা হচ্ছে অতিভুজ, সরি এটা হচ্ছে লম্ব আর এটা হচ্ছে অতিভুজ। তো এটাকে আমরা এবার, যেহেতু ইম্পিডেন্সটা ওয়াইটা হচ্ছে ইম্পিডেন্সের রিভার্স, ওয়াইটা হচ্ছে ইম্পিডেন্স রিভার্স, তো এটা হচ্ছে ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল। তাহলে অ্যাডমিটেন্স ট্রায়াঙ্গেলটা কি হয়ে যাবে? এর উল্টো হয়ে যাবে। অ্যাডমিটেন্স ট্রায়াঙ্গেলটা যেহেতু ওয়াই, আমরা কি লিখলাম? ওয়াই ইকুয়ালস টু y equals to 1 by z। তো ট্রায়াঙ্গেলটা কিন্তু রিভার্স হয়ে যাবে। এখানে x, এটা আমার পজিটিভ y অ্যাক্সিস ছিল, তাহলে এটা নেগেটিভ y অ্যাক্সিস হয়ে যাবে। তো এটা হচ্ছে ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল। ইম্পিডেন্স ট্রায়াঙ্গেলে এবার এটাকে কি বলা হয়? এটাকে g দিয়ে ডিনোট করা হয় আর এটাকে b দিয়ে ডিনোট করা হয়। জিটাকে বলা হয় কন্ডাক্টেন্স, জিটাকে বলা হয় কন্ডাক্টেন্স। এখানে দেখো, as the impedance of the circuit is 2 component r and x, similarly admittance has also 2 component, দুটো কম্পোনেন্ট রয়েছে g and v। x axis কম্পোনেন্ট, এটা হচ্ছে x axis কম্পোনেন্ট। x axis কম্পোনেন্টটাকে বলা হয় কন্ডাক্টেন্স আর y axis কম্পোনেন্টটাকে বলা হয় সাসসেপ্টেন্স। মনে রাখতে হবে এই যে টার্মটা সাসসেপ্টেন্স, যেটাকে b দিয়ে ডিনোট করা হয়, সাসসেপ্টেন্স বলা হয়ে থাকে। এই টার্মগুলো কিন্তু মনে রাখতে হবে, সাসসেপ্টেন্স বলা হয়। ক্যালকুলেশন চলে আসছি। এবার এখানে কি বলা হয়? ফ্রম দ্য অ্যাডমিটেন্স ট্রায়াঙ্গেল, এই যে অ্যাডমিটেন্স ট্রায়াঙ্গেল থেকে জি ইকুয়ালস টু, এই যে জি এর ভ্যালুটা যদি আমরা বের করি, এটা কি যেটা হচ্ছে ভূমি, তাহলে জি ইকুয়ালস টু ওয়াই কস থিটা আমরা লিখতেই পারি। জি ইকুয়ালস টু ওয়াই কস থিটা আর ভি ইকুয়ালস টু ওয়াই সাইন থিটা লেখা যায়। এই ফর্মুলা কিন্তু মনে রাখতে হবে। তো আমরা ওয়াইটা জানি, ওয়াই ইকুয়ালস টু 1 বাই জেড, ওয়াই ইকুয়ালস টু 1 বাই জেড, আর থিটাটা আমরা পেয়ে যাব। তো এখানে কি হবে? জি ইকুয়ালস টু ওয়াই কস থিটা আর ভি ইকুয়ালস টু ওয়াই সাইন থিটা। তো এটা হচ্ছে জি আর এটা হচ্ছে ভি। তো এখানে যদি করা যায়, এখানে জি ইকুয়ালস টু 1 বাই জেড ইন্টু আর বাই জেড। তো এই যে এখানে এই ভ্যালুটাতে বসিয়ে দেওয়া হয়েছে জি ইকুয়ালস টু ওয়াই ইকুয়ালস টু 1 বাই জেড, আর কস থিটা ইকুয়ালস টু আর বাই জেড জানি। কস থিটা ইকুয়ালস টু কস থিটা মানে কি? পাওয়ার ফ্যাক্টর আর বাই জেড ফ্রম দ্য ইম্পিডেন্স ট্রায়াঙ্গেল থেকে। তো এখান থেকে আর বাই জেড স্কোয়ার চলে এসেছে, আর বাই জেড স্কোয়ার। এবার জেড স্কোয়ার ইকুয়ালস টু কি? রুট ওভার আর স্কোয়ার প্লাস এক্সেল স্কোয়ার। এবার এখানে যদি এক্সেলটা জিরো হয়ে যায়, এক্সেলটা যদি জিরো হয়ে যায়, তাহলে কন্ডাক্টেন্সটা ইকুয়ালস টু 1 বাই আর হয়ে যাবে। তো কন্ডাক্টেন্সটাকে কি বলা হয়? তার মানে হচ্ছে রেজিস্ট্যান্সের রেসিপ্রোকালটাই হচ্ছে কন্ডাক্টেন্স। এখানে আমরা একটা কনক্লুশনে আসলাম যে 1 বাই রেজিস্ট্যান্সটাকে বলা হয় কন্ডাক্টেন্স। এই যে 1 বাই রেজিস্ট্যান্সটাকে বলে যখন রিয়াক্টেন্স প্রপার্টিটা থাকবে না, তখন হচ্ছে রেজিস্ট্যান্স মানে কারেন্ট ফ্লোটাকে অপোজ করে, কন্ডাক্টেন্স মানে কারেন্ট ফ্লোটাকে হেল্প করবে, ফ্লো করতে সাহায্য করবে। তো রেজিস্ট্যান্সের কি উল্টোটাকে বলা হয় কন্ডাক্টেন্স। একই রকমভাবে আমরা চলে আসবো, এই যে এখানে চলে এসছে, এখানে হচ্ছে 1 বাই আর। কন্ডাক্টেন্স ইজ রেসিপ্রোকাল অফ রেজিস্ট্যান্স, এটা মনে রাখতে হবে। আর এটা বি ইকুয়ালস টু ওয়াই সাইন থিটা আমরা জানি, তাহলে ওয়াই ইকুয়ালস টু 1 বাই জেড, আর সাইন থিটা ইকুয়ালস টু এই যে ফেজর ডায়াগ্রাম থেকে এক্স বাই জেড। সাইন থিটা ইকুয়ালস টু কি? ভূমি বাই অতিভুজ, ভূমিটা হচ্ছে জেড, লম্ব বাই অতিভুজ, এক্সটা হচ্ছে লম্ব ছিল আর জেডটা হচ্ছে অতিভুজ ছিল। তাহলে এটা আমার চলে এসেছে, তাহলে এখান থেকে এক্স বাই জেড স্কোয়ার চলে এসেছে। এক্স বাই এবার জেড স্কোয়ার ইকুয়ালস টু আর স্কোয়ার প্লাস এক্সেল স্কোয়ার। তো এখানে যদি আরটাকে আমরা জিরো ধরে নিই, আরটাকে যদি জিরো ধরে নিই, তাহলে 1 বাই এক্স চলে এসছে, বি ইকুয়ালস টু 1 বাই এক্স। তার মানে এখান থেকে আমরা বলতে পারি যে কার রেসিপ্রোকাল? রিয়াক্টেন্সের রেসিপ্রোকালটাকে বলা হয় রিয়াক্টেন্সের রেসিপ্রোকাল। যে সাসসেপ্টেন্স হচ্ছে রেসিপ্রোকাল অফ রিয়াক্টেন্স, সাসসেপ্টেন্সটা হচ্ছে রেসিপ্রোকাল অফ রিয়াক্টেন্স। মানে এক্সটা যদি এটা হয়, তাহলে এটা রেসিপ্রোকালটা হয়ে যাবে বি।
সাসেপ্টেন্স 1/b হয়ে যাবে। তার মানে কি হচ্ছে এখানে z ইকুয়ালস টু যদি আমরা এটা লিখতে পারি তাহলে y ইকুয়ালস টু মনে রাখতে হবে y ইকুয়ালস টু এটা হচ্ছে r প্লাস মাইনাস jx, তাহলে g মাইনাস প্লাস jb। কারণ হচ্ছে যেহেতু আমার কি ছিল ইম্পিডেন্স ট্রায়াঙ্গেলটা, এটা ভুল হচ্ছে, ইম্পিডেন্স ট্রায়াঙ্গেলটা আমার z এর ক্ষেত্রে ইম্পিডেন্স ট্রায়াঙ্গেলটা যদি এটা হয় আর অ্যাডমিটেন্স ট্রায়াঙ্গেলটা কি নিচের দিকে ছিল, এই জন্য অ্যাডমিটেন্স এটা যদি প্লাস হয় এটা আমার প্লাস দিকে রয়েছে, তাহলে এটা মাইনাসের দিকে রয়েছে, এই জন্য এটা সাইনটা কিন্তু উল্টে যাবে, মনে রাখতে হবে। ইন্ডাকটিভ সাসেপ্টেন্সের ক্ষেত্রে নেগেটিভ হয়, ইন্ডাকটিভের ক্ষেত্রে এই যে সাসেপ্টেন্সের নেগেটিভ হয়, আর ক্যাপাসিটিভের ক্ষেত্রে সাসেপ্টেন্সটা পজিটিভ হয়। এই টার্মটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, মনে রাখতে হবে। সাসেপ্টেন্স যদি এটা দিয়ে তোমরা যদি প্রবলেমটাকে সলভ করো তাহলে কিন্তু এক্সি এর ক্ষেত্রে, যখন এক্সি এর ক্ষেত্রে হবে, এক্সি যখন হবে তখন কিন্তু বিটা কি হবে, বিটা পজিটিভ হয়ে যাবে, বিটা হচ্ছে পজিটিভ হয়ে যাবে। আর যখন এক্সএল এর চলে আসবে, এক্সএল এর কনসেপ্ট চলে আসবে, তখন বিটা হচ্ছে নেগেটিভ হয়ে যাবে। এই জন্য এখানে বলা হয়েছে ইন্ডাকটিভ সাসেপ্টেন্স হচ্ছে নেগেটিভ, ইন্ডাকটিভ সাসেপ্টেন্স হচ্ছে নেগেটিভ, আর ক্যাপাসিটিভ সাসেপ্টেন্সটা হচ্ছে পজিটিভ। এটা ইকুয়াল নয়, আমি জাস্ট সাইনটা দেখিয়ে দিলাম যে পজিটিভ হয়ে যায়। নেক্সট আমরা চলে আসছি, এরকম একটা ডায়াগ্রাম রয়েছে, তো এই যে ব্রাঞ্চ রয়েছে Z1 Z2 রয়েছে, তো একই রকমভাবে এখানে এইভাবে সলভ করা যায়। এখানে যেহেতু প্যারালাল সার্কিট, ভিটা দুটোর ক্ষেত্রে, দুটো ব্রাঞ্চের ক্ষেত্রে ভিটা ইকুয়াল থাকবে, তাহলে I1 ইকুয়ালস টু আমরা কি জানি, V/Z1 জানি, V/Z ইকুইভ্যালেন্ট। আর Z ইকুইভ্যালেন্ট মানে কি, Z ইকুইভ্যালেন্ট Z1 Z2 ডিভাইডেড বাই Z1 প্লাস Z2, এটা জানি আমরা। আর I1 ইকুয়ালস টু V/Z1 আর I2 equals to V/Z2, I1 equals to V/Z1, I2 equals to V/Z2। তো এখানে আমরা টোটাল কারেন্টটা যদি বের করি, টোটাল কারেন্ট আমরা কি জানি, I1 প্লাস I2 যদি যোগ করে দেই, এই যে I1 প্লাস I2 যোগ করেছি টোটাল কারেন্ট, তাহলে টোটাল কারেন্ট I1 প্লাস I2 যোগ করলে আমার কি চলে এসছে, এটা চলে এসছে। এবার 1/z, এই যে 1/z আমরা কি জানি, 1/z ইকুয়ালস টু y, তাহলে এখানে হয়ে গেল ভিটা তো কমন, তাহলে 1/z1 ইকুয়ালস টু y1, 1/z2 ইকুয়ালস টু y2, তাহলে ভি যদি কমন হয়ে যায় y1 প্লাস y2, y1 প্লাস y2কে আমরা ধরে নেব y, তাহলে আমরা আবার একই রকমভাবে প্রুভ করলাম যে I ইকুয়ালস টু, আমরা অলরেডি আগে পেয়ে গেছিলাম I ইকুয়ালস টু y ইন্টু ভি, y ইন্টু ভি, তাহলে এখানে আবার আমরা প্রুভ করলাম যে কারেন্টটা যদি অ্যাডমিটেন্স ফর্মুলা দিয়ে যদি বের করা হয়, তাহলে অ্যাডমিটেন্স ফর্মুলা দিয়ে কারেন্ট হচ্ছে I ইকুয়ালস টু y ইন্টু ভি, এই যে I ইকুয়ালস টু y ইন্টু ভি, আর ওয়াইটা হচ্ছে y1 প্লাস y2, মনে রাখতে হবে। তো আমরা দেখলাম যে I ইকুয়ালস টু, আমরা অ্যাডমিটেন্স ফর্মুলা দিয়ে I ইকুয়ালস টু y বাই ভি আর y ইকুয়ালস টু y1 প্লাস y2। তো এখানে আমরা দেখছি এখানে কি রয়েছে, এখানে ওয়াইটাকে এবার কি লেখা যায়, y ইকুয়ালস টু জি প্লাস মাইনাস জেবি, জি প্লাস মাইনাস জেবি, আর পাওয়ার ফ্যাক্টরের ক্ষেত্রে cos থিটা ইকুয়ালস টু জি বাই ওয়াই। cos থিটা ইকুয়ালস টু জি বাই ওয়াই কেন হবে, কারণ হচ্ছে এটা জি, এটা জি, আর এটা হচ্ছে ওয়াই, এটা হচ্ছে ওয়াই, তাহলে cos থিটা ইকুয়ালস টু আমরা কি জানি, cos থিটা ইকুয়ালস টু ভূমি বাই অতিভুজ, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে ভূমি বাই অতিভুজ, তাহলে এই জন্য অ্যাডমিটেন্স ফর্মুলা দিয়ে যদি পাওয়ার ফ্যাক্টর বের করতে হয় তাহলে জি বাই ওয়াই মনে রাখতে হবে। আর আমরা ইম্পিডেন্সে তো আমরা অলরেডি জানি, ইম্পিডেন্সে আর বাই জেড, ইম্পিডেন্স ফর্মুলা দিয়ে হচ্ছে আর বাই জেড, ইম্পিডেন্স ফর্মুলা দিয়ে হচ্ছে আর বাই জেড, আর অ্যাডমিটেন্স ফর্মুলা দিয়ে হচ্ছে জি বাই ওয়াই। আশা করি আজকের টপিক ক্লিয়ার হয়েছে। আমরা নেক্সট সেশনে আমরা ইম্পর্ট্যান্ট একটা টপিক আমরা ডিসকাস করব, যেটা হচ্ছে রেজোনেন্স, খুব ইম্পর্ট্যান্ট। আর এটা খুব ইম্পর্ট্যান্ট, এখান থেকে কিন্তু এই প্রপার্টিটা কিন্তু জানতেই হবে, রেজোনেন্স প্রপার্টি। এখান থেকে ডেফিনেশনগুলো দিয়ে দেয়, এখান থেকে প্রবলেমগুলো খুবই সিম্পল। তো এই চ্যাপ্টারটা আমরা নেক্সট সেশনে ডিসকাস করব।